গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে সুচিত্রা ভট্টাচার্যের যে উপন্যাসটি পাঠ করব সেটি হলো ধূসর বিষাদ। গল্প পাঠে আমি দীপালি। ভাস্বতী ভার গলায় বলল, চলে এলাম রে দাদা। অন্য সময় কথা বললে বাড়িতে একটা খুশির হাওয়া বয়ে যায়। ভাস্বতী আসবে, ছেলে মেয়ে নিয়ে কটা দিন কাটাবে, এ তো খুব আনন্দের খবর। কিন্তু আজ ঘরটা কেমন থমথমে হয়ে গেল। বুঝিবা ভাস্বতীর স্বরেই তার আভাস ছিল। হিমানী শুয়েছিলেন, ধর্মর করে উঠে বসলেন। ভাস্কর আর রিনা মুখ চাওয়াচাওয়ি করছে। এমনকি পিকলু বুবলু মুনিয়াকে পেলেই উচ্ছ্বাসে লাফাতে থাকে, সেও পিসিকে দেখে থতমত। ভাস্কর অবাক মুখে বলল, চলে এলাম মানে? চলে এলাম, এখানেই থাকবো পাকাপাকি। ভারী সুটকেসটাকে হিমানির ঘরের এক কোণে ঠেলে দিল ভাস্বতী। আঁচলে মুখ মুছে বলল, ওর সঙ্গে থাকার সম্ভব নয়। কি হয়েছে তোদের? হয়েছেটা কি? হিমানির স্বর দুলে গেল। কি বলবে ভাস্বতী? পৃথিবীর সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কের বনেদে কেন ঘুণ ধরে, কি প্রক্রিয়ায় তা একটু একটু করে ধ্বংসের মুখে এসে দাঁড়ায়, সেটা বোঝানো কি এতই সহজ? নিজেই কি সে বুঝেছে পুরোপুরি? তবু জবাব তো একটা দিতেই হয়, না দিলে ছাড়ার নেই, অন্তত এই মুহূর্তে। ভাস্বতী চশমার ব্রিজে আঙুল চালালো। বললাম তো, ওর সঙ্গে ঘর করা অসম্ভব। ভাস্কর অসহিষ্ণু হলো। কেন অসম্ভব সেটা বলবি তো? ও আর মানুষ নেই রে দাদা। একদিন পর এটা কি একটা কথা হলো বলু? রণজয় করেছে কি, খুলে বলবি তো? ভাস্বতী তক্ষুনি উত্তর দিল না। পায়ে পায়ে খাটে গিয়ে বসেছে। বিছানায় হিমানি এখন আধশোয়া। 60 পার হওয়ার পর থেকে পার্কিনসনে ভুগছেন। ইদানিং মাথাটাও কাঁপে। মেয়েকে দেখার পর থেকে কম্পন বেশ বেড়ে গেছে তার। এখনই মার সামনে কাঁদা ঘাটাঘাটি কি না করলেই নয়। বুবলু মুনিয়াও সেই থেকে কাঠ হয়ে দাঁড়িয়ে। পিকলুর চোখ গোল গোল। ওদের সামনেও কি আলোচনাটা সমীচীন? তবে এও ঠিক, বুবলু মুনিয়ার কিছুই অজানা নেই। আজ না হোক কাল পিকলুও জেনে যাবে সব। কার কাছে কি গোপন করবে ভাস্বতী? তবু একটা সংকোচ আসছে। সংকোচ না সংস্কার? ভাস্বতী চাপা গলায় বলল, বলছি সব, একটু জিরোতে দে। বুবলু মুনিয়া, যাও তো পিকলু দাদার সঙ্গে গিয়ে খেলা করো। রিনাও যেন সচেতন হয়েছে এতক্ষণে। ব্যস্তভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোমরা ও ঘরে যাও এখন। পিকলু, তোমার নতুন ক্যারাম বোর্ডটা বুবলু মুনিয়াকে দেখাও। বলতে বলতে ননদের দিকে ফিরেছে। ওদের কিছু খাইয়ে এনেছো? খেয়েছে। ট্যাক্সিতে ওঠার সময় দুজনকে দুটো টিফিন কেক কিনে দিয়েছিলাম। ও মা, শুধু টিফিন কেকে কি ওদের হয়? না না, ওদের খেতে দি আগে। তুমিও তো নিশ্চয়ই। রিনা ঘর থেকে বেরিয়ে গেল। যাচ্ছে বাচ্চারাও, বড়দের দেখতে দেখতে। বুঝে গেছে এই রহস্যময় গোপনীয় আসরে তাদের স্থান নেই। দরজায় গিয়েও ছুটতে ফিরে এলো মুনিয়া। ভাস্বতীর আঁচল ধরে দাঁড়িয়ে রইল একটুক্ষণ, তারপর বেরিয়ে গেল পায়ে পায়ে। ঘরের হাওয়া আরো ভারী হয়ে গেছে। রবিবারের সকাল। চৈত্রের সূর্য এখনো আকাশের কাঁধ ছোঁয়নি। ভাস্করদের পাইকপাড়ার বাড়ির দোতলায় আলো বাতাসও খুব।
তবু যেন একটা গুমট নেমেছে ঘরে। মৃদুমন্দ পবন থমকে আছে জানালার ওপারে। ভাস্বতীর বুকে কষ্টটা ফিরে আসছিল, শুধু নিজের জন্য নয়, ছেলে মেয়ের জন্য। বাবা মার লড়াই দেখে রাতভর সিটিয়েছিল মুনিয়া। ঘুমের মধ্যেও চমকে চমকে উঠেছে। বুবলুও কি ভয় পেয়েছে কম? না হলে বাপের অত ন্যাওটা ছেলে এক ডাকে ভাস্বতীর পিছন পিছন সুরসুর বেরিয়ে আসে। গোটা পথ একটাও কথা বলেনি বুবলু। আধখানা কেক লুকিয়ে ট্যাক্সির জানালা দিয়ে ফেলে দিল। কাকে লুকোস বুবলু? মাকে? বেচারা, বেরোনোর আগে বাবাকে কি যেন বলতে গিয়েছিল বুবলু। বোধহয় যাচ্ছি বাবা, আসি বাবা ধরনের কিছু। কি বিশ্রী এক হুঙ্কার ছাড়লো রণজয়, যেন ছেলে নয়, রাস্তার নেড়ি কুকুরকে ঢিল মেরে খেদাচ্ছে। ছেলে মেয়ের ওপরে যার তিলমাত্র মায়া মমতা নেই, তাকে কি মানুষ বলা চলে? ভাস্কর মোড়া টেনে বসেছে, ঘাড় ঝুলিয়ে মাঝে মাঝে দেখছে বোনকে, আবার মাথা নামাচ্ছে। উঠে পাশের ঘর থেকে সিগারেট দেশলাই নিয়ে এলো। হিমানির সামনেই ভাস্কর সিগারেট খায় আজকাল। সিগারেট ধরিয়ে ভাস্কর বলল, রণজয় কি করেছে তুই কিন্তু এখনো বললি না বুলু। কি বলি বলতো দাদা? ভাস্বতী লম্বা নিঃশ্বাস ফেলল। যা খুশি আরম্ভ করেছে এখন। নেশা করছে, চিৎকার, গালিগালাজ, বাড়িটা পুরো বস্তি হয়ে গেছে। হিমানি সোজা হওয়ার চেষ্টা করলেন। কই, আগে তো কখনো এসব শুনিনি। এসব কি ঢেঁড়া পিটিয়ে বলার মতো কথা মা? বললেও কি তোমাদের ভালো লাগতো? মদ তো রণজয় আজ নতুন খাচ্ছে না। ভাস্কর ঝপ করে বলে উঠল, হঠাৎ কি ঘটলো যে? সবকিছুর তো একটা মাত্রা থাকে রে দাদা। আগে খেত 9 মাসে 6 মাসে, বন্ধু বান্ধবদের আড্ডায় গেল, পার্টিতে গেল, একটু আধটু খেয়ে এলো, ঠিক আছে। সে আর কোন বাড়িতেই বা না খায় আজকাল। আর চোখে একবার হিমানিকে দেখে নিল ভাস্বতী। কিন্তু বুবলুর বাবা যা শুরু করেছে তা একেবারে মাত্রা ছাড়া। রোজই প্রায় চুর হয়ে ফিরছে, এটা ভাঙছে, ওটা ছুটছে, প্রতিদিন হল্লা মাতলামি, গায়ে পর্যন্ত হাত চালিয়ে দেয়। দেখ কাল কিরকম মেরেছে দেখ, সর্বাঙ্গে আমার কালশিটে পড়ে গেছে। কি বলছিস কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রণজয় চিরকাল একটু খ্যাপাটে, কিন্তু ভাস্করের তবু যেন ঠিক প্রত্যয় হচ্ছে না। হঠাৎ এমনি এসব শুরু করে দিল? ওর কি অফিসে কিছু প্রবলেম চলছে? ভাস্বতী ঈষৎ আহত হলো। দাদার কথা শুনে মনে হয় যেন অফিসে কিছু গোলমাল চললেই রণজয়ের এই ধরনের আচরণ স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত হয়ে যায়। গোমরা মুখে বলল, না দাদা, তার অফিস দিব্যি চলছে। অত নেশা করে এলে কি আর মানুষ সেন্সে থাকে? তার ওপর এখন আবার নতুন বাতিক হয়েছে। নতুন কেন বলবো, আগেও ছিল, তবে এতটা ছিল না। ভাস্বতী আবার একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সন্দেহ বাতিক রে, সারাক্ষণ নোংরা নোংরা সন্দেহ মাথায় ঘুরছে। তুমি ওই ছেলেটার সঙ্গে কথা বলো কেন? ওর দিকে তাকিয়ে হাসলে কেন? অফিস থেকে ফিরতে এত রাত হলো কেন? রাহুলকে তো তোরা দেখেছিস, বুবলুর জন্মদিনে এসেছিল, খুব ক্যারিকেচার করছিল। তনুশ্রীর ভাই, আমার থেকে ছেলেটা কত ছোট, আমার ভাইয়ের মতো, তাকে নিয়ে পর্যন্ত কি ভাষায় যে কথা বলে তুই কল্পনাও করতে পারবি না দাদা। ভাস্কর চুপ হয়ে গেল। ভাবিত মুখ, বিস্মিত চোখ, কুঞ্চিত কপাল। হিমানীও নিঝুম, তার ধূসর চোখের মনি শঙ্কায় স্থির। রিনা ফিরেছে ঘরে।
ননদ বরের সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছে। এমন দৃশ্য থেকে নিজেকে বিযুক্ত রাখা তার পক্ষে কঠিন। ক্ষণিক নিস্তব্ধতাও তার পছন্দ নয়। দুঃখে দুঃখে মুখে বলে উঠল, তাহলে এখন তোমার কি হবে বুলু? স্বামী স্ত্রীতে এমন হয়ই, হিমানি বললেন। কদিন বাদে মিটমাট হয়ে যাবে, তখন চলে যাবে। না মা, আমি এখন থেকে এখানেই থাকবো, অবশ্য তোমাদের যদি আপত্তি না থাকে। ও মা, আপত্তি হবে কেন? থাকো না যতদিন খুশি, এটা তো তোমারও বাড়ি। রিনার চোখ পিটপিট, যেন মাপতে চাইছে ননদের সিদ্ধান্তের গভীরতা। হাসি মুখেই বলল, কিন্তু তোমার ছেলে মেয়ের স্কুলের কি হবে? এ চিন্তাটা আগে ভাস্বতীর মাথায় আসেনি। কেন আসেনি? টেনশনে কি মানুষের বুদ্ধিভ্রংশ হয়? ছেলে মেয়ে দিব্যি স্কুল বাসে চলে যেত টালিগঞ্জ, কিন্তু এখন পাইকপাড়া অব্দি কি স্কুল বাস আসবে? মনে হয় না। নর্থ ক্যালকাটায় বোধহয় আসে না বাস। তবে ঠিক এই মুহূর্তেই অবশ্য সমস্যাটা নেই। সদ্য সদ্য স্কুলের পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোতে এখনো 10-15 দিন। ক্লাস শুরু হবে আরো দিন 7 পর। এর মধ্যে কি কোনো একটা সমাধান বেরোবে না? ভাস্বতী উদ্বেগটা প্রকাশ করলো না, নিচু গলায় বলল, সে ভাবনা আমার করা আছে। কাছেই তো মেট্রো রেল, একটু তাড়াতাড়ি বেরিয়ে মেট্রো ধরে ওদের স্কুলে পৌঁছে দেব, আবার অফিস থেকে ফেরার সময়ে। যা, তা হয় নাকি? রোজ রোজ দুজনকে ট্যাকে নিয়ে যাওয়া ফেরা পারবে? পারতেই হবে, উপায় যখন নেই। মুনিয়ার 3:30টায় স্কুল ছুটি হয় না? সে তোমার জন্য 5:30-6টা অবধি বসে থাকবে? বাচ্চাদের কিন্তু কষ্ট হবে খুব। তাছাড়া ওদের স্কুলও তো মেট্রো স্টেশনের গায়ে নয়, অনেকটা হাঁটা। ভাস্বতীর চোখ হঠাৎ জলে ভরে এলো, নাক টানলো জোরে জোরে। চশমা খুলে দু চোখের কোল মুছল। বাপ যদি চন্ডাল হয়, ছেলে মেয়েদের কষ্ট পেতেই হবে। হাঁটুতে মুখ গুজে ভাস্বতী বলল, তেমন হলে ওই স্কুল ছাড়িয়ে দেব। দাদার তো এদিকে অনেক জানাশুনো, কাছাকাছি কোনো স্কুলে ভর্তি করে দিতে পারবে না দাদা? তুই আবার বড্ড বেশি বেশি ভাবছিস। ভাস্কর চঞ্চল মুখে উঠে দাঁড়িয়েছে, অস্থির পায়ে পায়চারি করতে করতে আরেকটা সিগারেট ধরালো। আমি কি একবার রণজয়ের সঙ্গে কথা বলবো? লাভ নেই দাদা, শুধু শুধু মান খোয়ানো। তা বলে চুপ করে থাকবো? ভাস্কর ঝাঁ করে তেতে গেল। মগের মুলুক নাকি, যা ইচ্ছে তাই করবে? বিয়ের 2 মাস 4 মাস পরে হলে নয় কথা ছিল, বিয়ের 11 বছর পর দুটো বাচ্চা হয়েছে, এই সময় ওরকম ইল্লুতেপনা সে করে কোন সাহসে? আমার বোনের সঙ্গে মিসবিহেভ করেছে, আই ওয়ান্ট অ্যান এক্সপ্লেনেশন ফ্রম হিম। আমার বোনের গায়ে হাত তুলেছে, আই শ্যাল টিচ হিম আ লেসন। ভেবেছেটা কি? ভেবেছেটা কি? রাগলে দাদার হিতাহিত জ্ঞান থাকে না, ভাস্বতী জানে। মাত্র 42-এ দাদার রক্তচাপ চড়ার দিকে, নিয়মিত ওষুধ খায়। নার্ভাস গলায় ভাস্বতী বলল, দাদা, আস্তে, শান্ত হ, বাইরে বাচ্চারা সব শুনছে। শুনুক, আমি যদি রণজয় মিত্রের ঘেঁটি ধরে এনে তোর কাছে ক্ষমা চাওয়াতে না পারি, আমার নামে তুই কুকুর পুষবি। তুমি যে দেখছি শিশুদেরও বাড়া হয়ে গেলে। সবে তো এলো, ব্যাপারটা একটু থিতোতে দাও না। বুলুকে একটু একা থাকতে দাও। রিনা ঝেঁঝে উঠে টানলো স্বামীকে। এখনই লঙ্কা কাণ্ড না বাঁধিয়ে যাও একটু বাজার থেকে ঘুরে এসো তো। বুবলুটা মাংস খেতে ভালোবাসে, ওর জন্য একটু মুরগি নিয়ে এসো।
আর মুনিয়াটার জন্য মিষ্টি দই। ভাস্কর খুব ফুঁসছে। তুই আর একদম ফিরে যাবি না বুলু। তোর দাদা যতদিন জিন্দা আছে, দেখি তোকে কি অসম্মান করে। আজ থেকে বুবলু মুনিয়ার ভারও আমার। ভাস্বতী এবার সত্যি সত্যি কেঁদে ফেলল। এইটুকুই তো চায় মানুষ, একটু সহানুভূতি, একটু বোঝাপড়া, একটু ভালোবাসা। এটুকু দিতেও মানুষ যে কেন এত কৃপণ হয়। ভাস্কর চলে গেছে বাজারে, রিনা রান্নাঘরে। হিমানি কাঁপা কাঁপা গলায় মেয়েকে বললেন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাস্বতী শূন্য চোখে তাকালো। কি ঠিক হয়ে যাবে মা? তোমার জামাই বদলে যাবে, মদ খাওয়া ছেড়ে দেবে, সন্দেহবাতি ঘুচে যাবে? আরে বাবা, ঘটি বাটি একসঙ্গে থাকলেও ঠোকাঠুকি লাগে, আবার মিলেও যায়। তুই দেখিস, সে যদি কোনো অন্যায় করে থাকে ঠিক ভুল বুঝতে পারবে। কি সরল ধারণা! জীবনের প্যাঁচপোচ কিছুই বোঝে না মা। ভাস্বতী নিজেকে অন্যমনস্ক করতে চাইল, যদি কষ্টটা কমে। কান পাতল বারান্দায়। ফটাফট শব্দ হচ্ছে, ক্যারাম খেলছে বাচ্চারা। মালতীকে কি যেন বলছে রিনা, বোধহয় নতুন করে মশলা বাটার কথা। ঘরের দেওয়ালে চোখ বোলালো ভাস্বতী। কত কালের বাড়ি, প্রায় ৩০ বছর হয়ে গেল, এখনো দেওয়াল, মেঝে, সিলিং কি ঝকঝকে। বাড়িটার ভারী যত্ন করে দাদা। ভাস্বতীর যাদবপুরের ফ্ল্যাটের কত ভালো প্লাস্টিক পেন্ট ৬ বছরে মলিন হয়ে গেল, শুধু অনাদরে, শুধু অবহেলায়। হাজার বার রণজয়কে বলেছে, রং মিস্ত্রি ডাকো, কলি ফেরাও, মোটে আমলই দেয় না। ঘরের কোন দিকেই বা তাকায়। রান্নাঘরের টাইলস ফেটে যাচ্ছে, বাথরুমের নর্দমা কথায় কথায় বন্ধ হয়ে যায়, গ্রিলের চটা উঠে কেমন খসকুটে মার্কা হয়ে গেছে। ব্যালকনির দরজার ছিটকিনি সেই কবে থেকে খারাপ। একটা দিকেও কি রণজন নজর দিয়েছে কখনো? বলতে গেলে প্রমোটারের দোহাই পারে, শালা ভুসি মাল দিয়েছে, তাপ্তি তাপ্তা দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই তো, তাপ্তি তাপ্তা দিয়ে কোনটাই বা চলে? সম্পর্ক, সংসার, অফিস দুজনেই করবে, অথচ জোয়াল টানতে হবে একজনকে, দশভুজা হয়ে, ঘরেও বাইরেও। কেন? ভাস্বতীর অফিস কি অফিস নয়, ছেলে খেলা? বাবুর কাজের মধ্যে কাজ, সপ্তাহে ২ দিন বাজার, মাসে ১ দিন ইলেকট্রিক বিল, বছরে ১ দিন কর্পোরেশন ট্যাক্স। পরের দুটো কাজ তো অফিসের বিয়ারাকে দিয়েই করিয়ে নেয়। সকালে ঘুম থেকে উঠে ঝাড়া ১টি ঘন্টা চোখের সামনে খবরের কাগজ খুলে বসে রয়েছেন। এই মুখের কাছে চা ধরে দাও, এই সিগারেটের প্যাকেট এনে দাও, এই অ্যাস্ট্রে খুঁজে দাও। বলিহারি জীব। সীতার মা সব রাঁধলে হবে না, ভাস্বতীকেও রোজ একটা করে পদ করতে হবে, করতেই হবে। ভাস্বতী যেন দাসীবাদী, তার কাজ নাকে দড়ি দিয়ে সকাল থেকে শুধু ছোটা আর ছোটা। রান্নাঘরে যাও, ছেলে মেয়েকে তৈরি করো, নিজে রেডি হও। মাসে কটা দিন ঠিক টাইমে অফিস পৌঁছতে পারে ভাস্বতী? ছুটির পরেই বা কদিন দেরি করে ফিরেছে। কার ভরসায় হাঁ করে বসে থাকে বুবলু মুনিয়া? বাবা না মা? কে তাদের সন্ধেবেলা পড়তে বসায়? কে তাদের স্কুলে ছোটে, ডাক্তার ভর্তি করে? মাস পয়লা ঘরে কিছু টাকা ফেলে দিয়েই বাড়ির কর্তার দায়িত্ব শেষ। সেই যে আল্লাহর নামে অফিসে বেরিয়ে গেলেন, আড্ডা মেরে ফিরলেন রাত দুপুরে, মন হলো তো সন্ধেবেলা এলেন কোনোদিন। সংসার ধর্ম করতে নয়, বউয়ের ওপর গোয়েন্দাগিরি করতে। নাক কুঁচকে মুখ ভেটকে বসে থাকলেন, নয়তো বোতল খুললেন ছেলে মেয়ের সামনে। শুধু মেজাজ বিকার আর অত্যাচার। এর নাম সংসার? একেই টিকিয়ে রাখতে প্রাণপাত করে মানুষ।
অসহ্য, অসহ্য, ঘেন্না, ঘেন্না। দিনটা বড় বিস্বাদভাবে কেটে গেল। সকালে যে প্রচন্ড বিতৃষ্ণা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ভাস্বতী, তা এখন অনেকটাই সয়ে গেছে। সারাদিন আর কেউ তেমন জেরা করেনি। দিব্যি মুরগি রেঁধে হই হই করে খাওয়া দাওয়া হলো দুপুরে, যেন কিছুই ঘটেনি। যেন প্রতিবারের মতোই ভাস্বতী ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে কটা দিন। 2-4 ঘন্টা যেতেই বুবলু মুনিয়া অনেক স্বাভাবিক, খেলছে, হাসছে, ছুটছে। বিকেলে মামার সঙ্গে টালা পার্কের দিক থেকে বেরিয়ে এলো। সন্ধেবেলা ভাস্করের বন্ধু কমলদা আর মল্লিকা বৌদি এলো। তাদের সামনেও কিছুই হয়নি এমন মুখ করে হাহাহি হলো খুব। তবু ভাস্বতী টের পাচ্ছিল কোথায় যেন তার ছিঁড়ে গেছে। এবারের আশাটা তার অন্যবারের মতো নয়। তাই কি অতি স্বাভাবিক ব্যাপারও চোখে কেমন ঠেকে? মনে হয় বুবলু মুনিয়ার স্বচ্ছন্দ ভাবটা বানানো, দাদা বৌদির উচ্ছলতাও মেকি, সবই বুঝি ভাস্বতীকে সান্ত্বনা দেওয়ার জন্য। এলোমেলো ভাবনাগুলো বেপথু করে দিচ্ছিল ভাস্বতীকে। রাত্রে বিছানায় শুয়ে অন্ধকারে নিজেকে হাতড়াচ্ছিল ভাস্বতী। নিজের বর্তমানকে খুঁড়ছিল, অতীতকে উল্টোচ্ছিল, খুঁজছিল ভবিষ্যৎকে। বর্তমান তার চেতনার মধ্যেই ভোতা হয়ে আছে এখন, ভবিষ্যৎ রাতের অন্ধকারের মতো অজানা। বারবার শুধু ঝলসে ওঠে অতীত। এই তো সেদিন রণজয়ের সঙ্গে প্রথম দেখা হলো। সেই যে বাবা মাকে নিয়ে রাজগীর যাচ্ছিল ভাস্বতী, বখতিয়ারপুরে ট্রেনের কামরায়। বছর হলো? 12 বছর, এক যুগ। সময় এত দ্রুত ছোটে। দৃশ্যটা তো একটুও ঝাপসা হয়নি এখনো। নীল জিন্স পরেছিল রণজয়, সঙ্গে ঝকমকে টি শার্ট, চোখে 5 কোনা সানগ্লাস, গলায় ঝুলন্ত দামি ক্যামেরা। পাটনা বেরিয়ে ফিরছিল রণজয়, সঙ্গে মামাতো ভাই প্রলয়। দুজনে রাজগীর ঘুরে বুদ্ধগয়ার দিকে যাবে। রণজয় তখন কি চৌখস, যেমন কথায় ওস্তাদ, তেমনি হাঁটা চলায় স্মার্ট। বাবা মার সঙ্গে 5 মিনিটে ভাব জমিয়ে ফেললো। এই ভাস্বতীদের ওয়াটার বটল নিয়ে জল ভরতে ছুটছে, এই দুহাতে ভার ব্যালেন্স করতে করতে চা আনছে। কখনো বা বাবার পাশে বসে রাজনীতি, খেলাধুলো আর ট্রেনের সময়ানুবর্তিতা নিয়ে ঝাঁঝালো মতামত জাহির করে চলেছে। প্রলয়টা চিরকালের মুখচোরা, এখনো যা তখনও তাই। সমবয়সী পিস্তুত ভাইয়ের লেজুরটি হয়ে বসে আছে সারাক্ষণ। তখনই কি প্রেম হয়েছিল তাদের মধ্যে? হুম, মুগ্ধ তো তখন ভাস্বতী হয়নি, উল্টে একটু যেন ওপর করা মনে হয়েছিল রণজয়কে। মনে মনে রণজয়কে তখন কি বলেছিল তাও ভাস্বতীর মনে আছে। চালিয়াত। তবে হ্যাঁ, রণজয়ের হাব ভাবে মজাও লাগছিল মাঝে মাঝে। 23-24 বছর বয়সে যেমনটা লাগে আর কি। মনে হচ্ছিল রণজয়ের মধ্যে একটা ছেলে মানুষও যেন ঘাপটি মেরে আছে, অনেকটা যেন তার ফেলে আসা কলেজের সহপাঠীদের মতো। প্রলয়ের সঙ্গে ভাস্বতী 2 মিনিট কথা বলেছে কি বলেনি, অমনি কায়দা করে ভাইকে হটিয়ে তার পাশে বসে পড়ল রণজয়। কি ম্যাডাম, ওর সঙ্গে ফিসফিস কেন? আমার সঙ্গেও হোক। বলুন কি বলবেন? ভাস্বতীও সঙ্গে সঙ্গে মরালির মতো গ্রীবা তুলেছে। আগে শুনি ওর সঙ্গে কি কথা হচ্ছিল। কি কথা আর, এমনি এখানকার লোকালিটি নিয়ে। আপনার ভাই তো এদিকটা বেশ ভালো চেনে। আরে দূর দূর, ও মহা গুলবাজ। পাটনার ছেলে তো, তাই শো করে ও যেন গোটা বিহার সম্পর্কে অথরিটি। আপনি আমায় জিজ্ঞেস করুন, আমি আপনাকে এই অঞ্চলের 2000 বছরের ইতিহাস বলে দেব। তখন চাকরি করতে করতে কস্টিং পড়ছে রণজয়।
বিক্রমাদিত্য মৌর্য বংশের রাজা না গুপ্ত বংশের? কাকে বিহার বলে, কাকেই বা সাংঘারাম? কিভাবে ও অঞ্চলে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বিস্তার লাভ করেছিল, সব কিছুতেই সে সমান অজ্ঞ। 2 মিনিট কথা বলতেই ধরা পড়ে গেল ভাস্বতীর কাছে। তাতেও লজ্জা শরমের বালাই নেই, মুচকি মুচকি হাসছে। শুধু প্রলয়কে ভাস্বতীর সঙ্গে কথা বলতে দেবে না বলেই। ভাস্বতীর কি সেদিনই রণজয়কে চিনে ফেলা উচিত ছিল? বোঝা উচিত ছিল রণজয় নিছকই ছেলে মানুষ নয়, সে এক আদ্যন্ত ঈর্ষাকাতর পুরুষ, প্রবল অধিকার মত্ত এক আদিম মানব। কিন্তু ভাস্বতী বুঝবেই বা কি করে? তার তো তখন রণজয়কে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। যে পুরুষ তাকে টানছে না, তার হাস্যকর আচরণে মজা লাগতে পারে, তার মনের গভীরে ঢোকার ভাস্বতীর কি দায়? কে তখন জানতো ওই যুবকই একদিন তার নিয়তি হবে, বুবলু মুনিয়ার বাবা হয়ে ছাড়খাড় করে দেবে জীবনটা। রাজগীর পৌঁছে রণজয়রা আলাদা হয়ে গেল। কলকাতা থেকেই ভাস্বতীদের হোটেল বুক করা ছিল, সেখানেই উঠেছে তারা। একদিন নালন্দা পাওয়াপুরি বেরিয়ে এলো। রোজ উষ্ণ কুণ্ডে স্নান করেছেন হিমানী। বাবা মেয়ে সকাল সন্ধে হেঁটে হেঁটে টহল দিচ্ছে রাজগীর। দিন 4-5 2 মক্কেলের আর টিকিটই নেই। হিমানী তো একদিন জিজ্ঞাসাই করে ফেললেন, হ্যাঁ রে বুলু, ছেলে দুটো কোথায় উবে গেল বলতো? ভাস্বতী ভুরু কুঁচকেছিল। কেন? তাদের দিয়ে তোমার কি দরকার? না, এইটুকু তো জায়গা, পথে ঘাটে কোথাও দেখা যায় না। ওরা 8-10 দিন থাকবে বলেছিল না? বলেছিল, হয়তো মন টেকেনি চলে গেছে। ইস, সত্যি যদি তাই হতো। অন্ধকারে অস্থিরভাবে মাথা ঝাঁকালো ভাস্বতী। হয়তো তাহলে জীবনটা অন্যরকম হতো, হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে হতো তার, আরেক খাতে গড়িয়ে যেত জীবন। সেই জীবন কি এর থেকেও বৃষ্টি হতো কিছু? গলাটা শুকিয়ে গেছে। হাত বাড়িয়ে মশারির চালে ফেলা বেড সুইচ টিপতে গিয়ে বাহুমূলে টান অনুভব করলো ভাস্বতী। মুনিয়া মাকে আঁকড়ে ধরে আছে। সন্তর্পণে ভাস্বতী ছাড়ালো মেয়ের হাত। আলো জ্বাললো। মা দিদিমার মাঝখানে ঠাসাঠাসি করে শুয়ে আছে মেয়ে, পাখার তলাতেও ঘামছে। ভাস্বতী আঁচল দিয়ে মেয়ের কপালটা আলগা মুছে দিল। অল্প কেঁপে উঠল মুনিয়া। ঘুমের ঘোরেই হাত বাড়িয়ে খুঁজছে মাকে। ও বাড়িতে ভাই বোন আলাদা ঘরে শোয়, তখনও কি এইভাবে মুনিয়া খোঁজে ভাস্বতীকে? নাকি নিরাশ্রয় হওয়ার চোরা আতঙ্কে এমনটা করছে আজ? ঘুমন্ত মেয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ভাস্বতী। পালক পালক চোখের পাতা তীর পালক পালক চোখের পাতা তীর তীর নড়ছে। টোপা টোপা গাল, ডল পুতুলের মতো টুলটুল মুখ, কি নিষ্পাপ। ভাস্বতীর বুক মায়ায় ভরে গেল। এই ফুলকেও কিনা রণজয়? হিমানী জেগে গেছেন। কি রে, বসে আছিস যে? ভাস্বতী সচকিত হলো। জল খাবো। মন খারাপ লাগছে? উত্তর দিল না ভাস্বতী। মশারি তুলে বেরিয়ে এলো। কোণে টুলে জগ রাখা আছে। ঢক ঢক ঢাললো গলায়। বেশ খানিকটা জল উপচে গেল মুখ থেকে, গড়িয়ে নামছে গলা বেয়ে। আবার ফিরেছে বিছানায়। আলো নেবাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল, আবার হাত কাঁপতে শুরু করেছে হিমানীর। ঘুমোলে কাঁপুনি একেবারে থেমে যায়, জেগে উঠলেই শুরু হয়। কি বিচিত্র যে এই রোগ! মৃদুস্বরে ভাস্বতী জিজ্ঞাসা করলো, তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ মা? খাই তো। তবু দিন দিন এত বাড়ছে কেন? ডাক্তার কি বলছে? হিমানী চোখ বুঝলেন।
এই রোগ আমার আর সারবে না রে বুলু। কে বলেছে সারবে না? কত বড় বড় স্পেশালিস্ট দেখাচ্ছে দাদা, কত নতুন নতুন বিদেশি ওষুধ বেরোচ্ছে। না রে। প্রবীণ ঠোঁটের শীর্ণ হাসি। তেমন রোগে ধরলে কারুর আর সারানোর সাধ্যি থাকে না। হোমিওপ্যাথি, কবিরাজি, অ্যালোপ্যাথি কিছু কি কম হলো? কোনো উন্নতি দেখেছিস? বাড়ছে তো বাড়ছেই। ভাস্বতী কথা না বাড়িয়ে আলো নিভিয়ে দিল। সত্যি তো, তেমন তেমন রোগে ধরলে তা থেকে সেরে ওঠা বড় কঠিন, শরীরেরও মনেরও। একসময় এই মা কত শক্ত সমর্থ ছিল। পাড়ার দুর্গাপুজো, কালী পূজায় ফল কাটা থেকে শুরু করে ভোগ রান্না সবেতেই মায়ের ডাক। আত্মীয় স্বজনদের বাড়ির কাজকর্মে সাত হাতে খাটছে মা। বাবা তো সেই ৮টার মধ্যে অফিস বেরিয়ে যেত, তাসের আড্ডা সেরে ফিরত রাত ৯টায়। সংসারটাকে একা মাথায় তুলে রেখেছিল মা, অথচ তার মধ্যেই কিনা লুকিয়ে ছিল অক্ষম করে দেওয়া রোগের বীজ। ব্যাধি যখন ফুটে বেরোয়, মানুষের আগের রূপ যেন সম্পূর্ণ অচেনা হয়ে যায়। ভাস্বতীরও কি রণজয়ের আগের রূপটাকে কম অজানা লাগে? কালো আধারে আবার ভেসে উঠছে ছবি। বাবার সঙ্গে সিঁড়ি ভেঙে ভেঙে রাজগীরের পাহাড়ে উঠছে ভাস্বতী। ৩ পোয়া পথ পার হয়ে হঠাৎ সিঁড়িতে ধপ করে বসে পড়লেন রমানাথ। নিঃশ্বাস নিতে পারছেন না। হৃৎপিণ্ডের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে মুখ। ঘামছেন দরদর। হিমানির মুখ ভয়ে কালো। ভাস্বতী কি করবে দিশা পাচ্ছে না। তখনই পাহাড় ফুঁড়ে দেবদূতের মতো আবির্ভূত হলো রণজয়। কি পরিশ্রম করে যে বাবাকে নামালো নিচে। ধরাধরি করে তাকে টাঙায় তুলে দিল। হোটেলে এসে ডাক্তার ডেকে আনলো। প্রায় সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যেতে তেমন গুরুতর কিছু ঘটল না বাবার। সকাল বিকেল বাবার খবর নিয়ে গেল রণজয়। বুদ্ধগয়া বাতিল করে তাদের সঙ্গে ফিরে এলো কলকাতায়। প্রায় অপরিচিত রমানাথের জন্য উদ্বিগ্ন সেই রণজয় পরশু রাতে বুবলুর জ্বর শুনেও ডাক্তারের কাছে না গিয়ে বোতল খুলে বসে গেল। মেলা ফ্যাচর ফ্যাচর করো না, তোমার ছেলে তুমি সামলাও। আরো কত বদল। কি পিপাসিত চোখে ভাস্বতীর অফিসের সামনে এসে অপেক্ষা করত রণজয়। তখন ভাস্বতীর নতুন চাকরি। রণজয়কে দেখে লজ্জায় মরে যেত। কি আকুল মুখে ভাস্বতীর কাছে বিয়ের প্রস্তাব করেছিল রণজয়। বিয়ের মুখে মুখে রণজয়ের মা বৌদিরা হঠাৎ একটার পর একটা বায়নাক্কা শুরু করলো। ৩৭খানা নমস্কারই চাই, বরযাত্রীদের প্রাইভেট কারে করে আনতে হবে, লাক্সারি বাস টাস চলবে না। দাদা শুনে রেগে কাঁই। রণজয়কে ডেকে বলেছিল, এমন করলে তো আর তোমাদের সঙ্গে কাজ এগোনো যাবে না। বুলুও এমন শ্বশুর বাড়ি পছন্দ করছে না। ভাস্বতীকে হারাতে হতে পারে, শুধু এই সম্ভাবনাতেই ভেঙে পড়েছিল রণজয়। বাড়ি গিয়ে মা বৌদিদের সঙ্গে ঝগড়া করেছিল। সেই রণজয় আজ ভোরে ভাস্বতী বেরিয়ে আসার সময় দড়াম করে দরজা বন্ধ করে দিল। এত জোরে যে আশেপাশের ফ্ল্যাটগুলো বোধহয় কেঁপে উঠেছিল। না, বদল নয়, এটাই বুঝি রণজয়ের আসল রূপ। অন্য চেহারাটা ছিল রণজয়ের ভান। ভাস্বতী চোখ বুঝল, ঘুম আসছে না। শরীরে একটা অসহ্য জ্বালা জ্বালা ভাব। মাথার পিছনটা দপদপ করছে। উঠে গিয়ে মাথায় একটু জল দিয়ে আসবে। থাক, মা জেগে আছে, আবার একরাশ কৈফিয়ত দিতে হবে। পাশ ফিরল ভাস্বতী। সহসা প্রায় ভুলে যাওয়া এক তেতো ছবি হানা দিয়েছে মস্তিষ্কে। প্রথম বিবাহ বার্ষিকীতে দীঘা গেছে দুজনে। শ্রাবণের সমুদ্র সেদিন বড় উত্তাল। অনর্গল ঢেউ এসে আছড়ে পড়ছে পারে। কোমর জলে দাঁড়িয়ে আছে ভাস্বতী। দুহাত দূরে কায়দা করে সিগারেট টানছে রণজয়। হাত নেড়ে ভাস্বতী ডাকলো রণজয়কে। হাসছে রণজয়, এগোচ্ছে না। জলকে তার বড় ভয়। হঠাৎ এক প্রকাণ্ড ঢেউ আনমনা ভাস্বতীর ওপর আক্রমণ হেনেছে। উল্টে পাল্টে পড়ে যাচ্ছিল ভাস্বতী।
পাশ থেকে এক মধ্যবয়স্ক মানুষ ঘাবড়ে যাওয়া ভাস্বতীর কাঁধ চেপে ধরলেন। কোনো ক্রমে সামলে গেল ভাস্বতী। ভদ্রলোক পাড়ে এসে কথা বলছেন ভাস্বতীর সঙ্গে। এমনি কথা, কোত্থেকে এসেছে ভাস্বতীরা, কোথায় উঠেছে, ভবানীপুরে ঠিক কোন জায়গায় তাদের বাড়ি, এই সব। ভদ্রলোক ডাব ভদ্রলোক ডাব কিনেছেন, ভাস্বতীর দিকে এগিয়ে দিলেন, আবার নেমে গেছেন জলে। এপাশ ওপাশ তাকালো ভাস্বতী, রণজয় নেই। দ্রুত হোটেলে ফিরে দেখলো এর মধ্যেই স্নান সেরে রণজয় বিছানায় শুয়ে আছে টান টান। অবাক মুখে ভাস্বতী জিজ্ঞাসা করলো, আমায় একা ফেলে চলে এলে যে? রণজয়ের মুখ থমথম। একা কোথায়, তোমার তো ওখানে দোকা ছিলই। ভাস্বতী খিলখিল হেসে উঠল। হিংসে হচ্ছে? ভদ্রলোক সত্যিই খুব ভালো গো, ব্যাচেলার মানুষ, খুব রসিক। থামবে তুমি? রণজয় চকিতে রুক্ষ। অন্য পুরুষের ছোঁয়া বুঝি বেশি মিঠে লাগে? ভাস্বতীর মুখ নীল হয়ে গেল। 2-4 সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে ঢুকে গেল বাথরুমে। স্নান সেরে চুপ করে বসে আছে হোটেলের বারান্দায়। রণজয় পাশে এসে দাঁড়ালো। সরি স্বাতী, আমার তখন ওভাবে কথা বলা উচিত হয়নি। হঠাৎ মাথাটা এমন গরম হয়ে গেল। সেই শুরু। সেদিন প্রথম নেকড়ে বাঘটা উঁকি দিয়েছিল। ক্ষণিকের জন্য থাবা দাঁত নখ দেখিয়ে লুকিয়ে পড়ল গোপন ডেরায়। ক্রোধটা ফিরে আসছে, দাঁতে দাঁত চাপলো ভাস্বতী। এবার রণজয়ের ওই নখ, ওই থাবা চিরকালের মতো উপড়ে ফেলতে হবে। ভাস্বতী দেখবে রণজয়ের কত তেজ। 7 দিনে খবরটা রাষ্ট্র হয়ে গেল অফিসে। টিফিনে শিখা এসে ধরল, হ্যাঁ রে, তুই নাকি আজকাল পাইকপাড়া থেকে আফিস করছিস? ভাস্বতী মুড়ি খাচ্ছিল, তেলে মাখা মুড়ি, ঝাল ঝাল, বাদাম নারকেল ছড়ানো। অফিস যাওয়ার আগে কোনো কালেই বেশি খেতে পারে না ভাস্বতী। দুপুর 12টা থেকেই পেট জ্বালা করে। বৌদি টিফিন দিতে চায়, নেয় না ভাস্বতী, অস্বস্তি হয়। এ তো এখন 1-2 দিনের ব্যাপার নয়, 12 মাসই চলবে। কদিন আর হাতের গোড়ায় টিফিন গুছিয়ে দেবে বৌদি? একদিন না একদিন বিরক্ত হয়ে যাবে না? নিজেও করে নেওয়া যায়, কিন্তু অন্যের রান্নাঘরে নিজের জন্য ঢুকতে ইচ্ছে করে না। মা সক্ষম থাকলেও একটা কথা ছিল, স্বচ্ছন্দে মার কাছে আবদার করা চলে। ছেলে মেয়ে দুটোকে সারাদিন দেখছে বৌদি, এটাই না ঢের। এইসব ছড়ানো ছিটানো ভাবনার মাঝে শিখার প্রশ্নের গুরুত্বটা ঠিক বুঝলো না ভাস্বতী। স্বাভাবিকভাবেই ঘাড় নেড়ে বলল, বাপের বাড়িতে আছি। হঠাৎ অসময়ে সেখানে? বারে, ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে না, স্কুল বন্ধ, তাই কটা দিন। ওদেরও মামার বাড়ি গিয়ে থাকা হয় না। ঠিক বলছিস? বরের সঙ্গে ঝগড়া করে চলে যাসনি তো? ভাস্বতী স্নায়ু সজাগ হলো। তাদের এই ছোট্ট আধা সরকারি অফিসে সাকল্যে জনা 40 লোক, 7-8টা মেয়ে, বাকি পুরুষ। মহিলা কর্মীদের ব্যক্তিগত জীবন নিয়ে সব পুরুষেরই অসীম কৌতূহল, অকারণ। অবশ্য মেয়েরাও পরচর্চায় পিছিয়ে নেই। এমতাবস্থায় একটা বেফাঁস কথা কিভাবে পল্লবিত হবে তার নিশ্চয়তা আছে। শিখা তার পুরনো ঘনিষ্ঠ বন্ধু, অনেক মন প্রাণের কথা হয় দুজনের। কিন্তু আজ এই মুহূর্তে বুঝি মুখে কুলুপ এঁটে রাখাই ভালো। সতর্ক স্বরে ভাস্বতী বলল, দূর, ঝগড়া হবে কেন? না, দীপ্তি অসীমা নিজেদের মধ্যে বলা বলি করছিল, কানে এলো, তাই তোকে। কি বলছিল ওরা? তাহলে ঝগড়া সত্যি হয়েছে? শিখা চোখ সরু করলো। সামনে খোলা টাইপ মেশিনে মুখ নামালো ভাস্বতী। বরের সঙ্গে ঝগড়া হলেই বুঝি শুধু মেয়েরা বাপের বাড়ি যায়? ক্রিসমাসের সময় পাইকপাড়া গিয়ে থাকিনি?
শিখা কি বুঝলো কে জানে, উঠে দাঁড়িয়ে গোয়েন্দা চোখে ভাস্বতীকে দেখতে দেখতে বলল, তাহলে বোধহয় ওরা ভুল শুনেছে। ভাস্বতী কথা বাড়ালো না, ভাবছিল কোত্থেকে রটলো কথাটা। অফিসের কেউই তার বাড়ির কাছাকাছি থাকে না, থাকলেই বা কি ঘন্টা হতো। রাতে ঝগড়া হয়েছে, সকালে বেরিয়ে গেছে, লোকে টেরই বা পাবে কি করে। অফিস পিয়ন মধুর টালা পার্কের দিকে থাকে, 2-3 দিন তার সঙ্গে দেখাও হয়েছে, কিন্তু সেই বা কি করে বুঝবে ভাস্বতী চিরকালের মতো চলে এসেছে। সূত্রটা খুঁজে পেতে সময় লাগলো না। ছুটির আগে টয়লেটে অসীমার সামনে পড়ে গেল ভাস্বতী। অসীমার সঙ্গে ভাস্বতীর তেমন খাতির নেই, দেখা হলে কুশল বিনিময় হয়, ব্যাস। ভাস্বতী বিশেষ পছন্দও করে না অসীমাকে, বড় বেশি বাচাল টাইপ, সিনিয়রদের সম্মান দিয়ে কথা বলে না। অসীমাই গায়ে পড়ে কথা শুরু করলো, তোমার বরের সঙ্গে তোমার কি হয়েছে গো ভাস্বতী দি? কিসের কি? লুকোচ্ছ কেন গো? সব জানি। অসীমার ঠোঁটে বিচেল হাসি। তোমার বরের সঙ্গে কাল দেখা হয়েছিল, অফিস থেকে কাল একটু বেরোতে দেরি হলো, বাসে উঠতে যাচ্ছি, তোমার বর ডাকলো। ভাস্বতীর ভুরু কুঁচকে গেল, শ্বশুর বাড়ি যাওয়ার মুখ নেই, অফিসের সামনে দাঁড়িয়ে আছে। অসীমার হাসি বড় হলো, জিজ্ঞেস করছিল, তুমি অফিসে রোজ আসছো কিনা, কখন এসেছো, কখন বেরিয়েছো। খুব ভেঙে পড়েছে মনে হলো। আহা, কেন এত জাঁতা দিলে গো? ভেঙে পড়েছে রণজয়? অভিনয়, অভিনয়। ভাস্বতী সব বোঝে। উত্তর না দিয়ে চলে আসছিল ভাস্বতী। পিছন থেকে অসীমা বলল, রাহুল বলে ছেলেটাকে নিয়েই বুঝি গন্ডগোল ভাস্বতী দি? সপাং চাবুক খেয়ে ঘুরে দাঁড়ালো ভাস্বতী। অমনি অসীমা গলা নামিয়েছে, আমি কি করে জানবো? তোমার বরের জেরা শুনে মনে হলো। জানতে চাইছিল রাহুল তোমার কাছে আসে কিনা, এলে কখন আসে, কতক্ষণ থাকে। অসীমা কথা শেষ করলো না, তবু যেন ফুরলো না কথাটা। ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো। ঘুরে ঘুরে কানে বাজছে ভাস্বতীর, ঝাঁ ঝাঁ করছে কান, যেন লক্ষ ঝিঝি পোকা কলরল তুলছে অফিস জুড়ে। সিটে এসে খানিকক্ষণ ঝুম বসে রইল ভাস্বতী। ঘরে অপমান করে সুখ হয়নি, এখন অফিসে হানা দিয়েছে রণজয়, আরো ছোট করতে চায় ভাস্বতীকে। রাহুল এখানে নেই, নাটকের দলের সঙ্গে শিলিগুড়ি গেছে। ফিরে যদি এসব কথা শোনে, কি ভাববে ছেলেটা। রাহুলের সঙ্গে ভাস্বতীর হৃদ্যতা বছর দুয়েকের। হঠাৎ একদিন অফিসের সামনে দেখা। ভাস্বতী চিনতেও পারেনি, কলেজের বান্ধবীর ভাই। সেই কবে ছোটটি দেখেছিল, মনে রাখা সম্ভব? রাহুল নিজেই যে পরিচয় দিল। তখন সবে চাকরি পেয়েছে রাহুল, ভাস্বতীদেরই বিল্ডিং এ, ইন্স্যুরেন্সে। লম্বা চোখা চোখা চেহারার প্রাণবন্ত ছেলে, ঝাঁকড়া দাড়ি, ঝাঁকড়া চুল, ফুট ফুট খই ফুটছে মুখে। দিদির খবর জানো তো? বরুণদার সঙ্গে আফ্রিকার জঙ্গলে চলে গেছে। না না, ওয়াইল্ড লাইফ রিসার্চ নয় গো, বরুণদা সিএস। নাইরোবিতে জব ভাউচার পেয়েছে ঘ্যামচ্যাক। তুমি এখন কোথায় আছো গো ভাস্বতী দি? আই বাস, যাদবপুর। আমি তো ওদিকে প্রায়ই যাই, সেন্ট্রাল পার্কের একটা বাড়িতে আমাদের রিহার্সাল হয়। এই ভাস্বতী দি, ধোসা খাবে? পেট্রোল পাম্পের পাশের দোকানটায় দুর্দান্ত ধোসা করে, পেমেন্ট কিন্তু আমি করব, বড় বলে রং নেবে না। পরের শনিবারই বাড়ি খুঁজে হাজির রাহুল, প্রবল বর্ষায়, কাক ভেজা হয়ে। তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুখ মাথা মুছতে মুছতে
পুরো জটাধারী সন্ন্যাসী হয়ে গেল। লজ্জা শরমের বালাই নেই। রান্নাঘরে ঢুকে হাঁড়ি পাকলে পাকলে খিচুড়ি খেলো ভর পেট, গলা ছেড়ে গান গাইলো। সেই দিন থেকেই বুবলু মনিয়া রাহুল মামার ফ্যান। যখনই আসে ভাগ্নে ভাগ্নির জন্য খেলনা, কমিক্স, চকলেট। হা হা হাসছে, নাটকের ডায়লগ শোনাচ্ছে, মূকাভিনয় করছে। বিটকেল বিটকেল সব ধাঁধা শেখাচ্ছে বুবলুকে। মুনিয়াকে নিয়ে চলছে অনন্ত লোফালোফি। কে বলবে রাহুল বুবলু মুনিয়ার আপন মামা নয়? রণজয়ের সঙ্গে প্রথম প্রথম পটেছিল খুব। ছুটির দিনে সাত সকালে রাহুল হাজির। ভাস্বতীদি, আজকের মতো বডি ফেলে দিলাম। রণদা কোথায়? বলতে না বলতেই রণজয়ের গলা শোনা যেত। এসে গেছো? গুড। ভাবছিলাম সারাটা দিন কিভাবে কাটাবো। হোক তাহলে। হোক। ব্যাস, অমনি দাবার বোট বেরিয়ে গেল। গজ, ঘোড়া, বোরে, মন্ত্রী, নৌকো সজ্জিত হচ্ছে যুদ্ধের সাজে। পাশে বুবলু মুনিয়া উৎসাহী দর্শক। খেলা আবার এমনি এমনি হবে না, কিছু না কিছু বাজি ধরা চাই। হারলে তুমি চিকেন পকোড়া খাওয়াবে রাহুল, আপনি হারলে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে রণদা। বাজির খাওয়া তো পরের ব্যাপার, খেলতে খেলতেই হুকুম চলছে। গরম গরম আলুর চপ ভেজে দাও না সাথী। শুধু চপ নয় ভাস্বতীদি, সঙ্গে চাও। রান্নাঘর থেকে পরের পর খাদ্য আর পানীয় সরবরাহ চলছে। কাজকর্ম শিখেই উঠে গেল। দুপুরে নাওয়া খাওয়ার নামটি নেই। ৬৪ ঘরে চোখ গেঁথে বসে আছে দুই মহারথী। তার মধ্যেই চিৎকার শোনা যায় ঘন ঘন। এই, তুমি চাল ফেরত নিলে কেন? কোথায় চাল ফেরত নিলাম রণদা? আমি তো নৌকো মুভ করিনি। টাচ তো করেছো, টাচ মানেই মুভ। তোমাকে ওই নৌকোটাই চালতে হবে। বারে, আপনি যে তখন বিশপ হাতে তুলে নামিয়ে রেখে ঘোড়া এগোলেন, সে পাস্ট ইজ পাস্ট। তুমি আপত্তি করনি কেন? এটা কিন্তু চোট্টামি হচ্ছে রণদা। নিয়ম দুজনের জন্য একই হওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে। রণজয় হঠাৎ উদার, বোধহয় বোর্ডে সৈন্য সামন্তের অবস্থা দেখে। বাট দিস ইজ লাস্ট টাইম রাহুল। তবে ও চাল ফেরত নিয়েও তুমি জিততে পারবে না। দেখা যাক। আবার দুই যুযুধান প্রতিপক্ষের লড়াই শুরু। ক্ষণ পরেই রাহুলের অট্টহাসি, নয়তো রণজয়ের হেরে গলা। ভাস্বতীদি, ভাস্বতীদি, রণদা মাত। দেখে যাও সাথী, তোমার ভাইকে কেমন পেরে ফেলেছি। এই, টাকা ফেলো, টাকা ফেলো। দুজনের গলাতেই হালকা মজা, দুজনের কথাতেই সহজ বন্ধুত্বের সুর। ভাস্বতীর ফ্ল্যাট কি আলো বাতাসেই না তখন ভরে থাকতো দিনভর। হঠাৎ কোন সকালে এসে ধুয়ো তুলল রাহুল। খাবার দাবার প্যাক করে বুবলু বনিয়া সহ নাচতে নাচতে বেরিয়ে পড়েছে রণজয় আর ভাস্বতী। চিড়িয়াখানা, নিকো পার্ক, বোটানিক্যাল গার্ডেন, গঙ্গা বক্ষে বেসুরো গান ধরেছে রণজয়। নৌকোর খোলা পাটাতনে বসে ধাই টপাটপ সঙ্গত করছে রাহুল। তালি দিচ্ছে বুবলু মুনিয়াও। রণজয়ের সঙ্গে গলা মেলানোর বৃথা চেষ্টা করে চলেছে ভাস্বতী। ঘুরন্ত নাগরদোলায় রণজয়ের হাত চেপে ধরেছে নার্ভাস রাহুল। তার সন্ত্রস্ত মুখ দেখে হাসিতে লুটিয়ে পড়ছে ভাস্বতী। পাঁচজনে মিলে যেন এক উচ্ছল রঙিন কোরাস। কদিনই বা টিকলো ছবিটা? 1 বছর? 1.5 বছর? কি দ্রুত পাল্টাতে শুরু করলো দৃশ্যপট। ক্রূর সন্দেহ প্রবণ এক রণজয় ভেসে উঠল ক্রমশ। সন্দেহের স্বভাব তো রণজয়ের ছিলই, চিরকাল ছিল। দীঘায় একদিনের ক্ষণিক বিস্ফোরণ ভাস্বতী তো ভুলে যেতে চেয়েছিল। রণজয় তাকে ভুলতে দিল কই? মাঝে কটা বছর একটু সহ্যের মধ্যে ছিল, এই যা। সন্দেহের বশে কি না করেছে রণজয়। নতুন ফ্ল্যাটে উঠে আসার পর ছোটখাটো একটা আড্ডা জমেছিল বাড়িতে রণজয়ের বন্ধুদের।
তাস দাবা চলতো, গল্পগুজব হতো, মদ্যপানের আসরও বসতো মাঝে মাঝে। এসব আড্ডায় যা হয়, দু চারজনের বেশ মুখ আলগা ছিল। ছুটছাট আদি রসাত্মক রসিকতা করতো ভাস্বতীর সঙ্গে। ঠোঁটে একটু ভালো করে ক্রিম মাখো ভাস্বতী। অমন তুলতুলে ঠোঁট দুটো সারা রণজয়টা যে খইয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আমার গালে তো আর ঠোঁট ছোঁয়াবে না। দাও ওই তাসটাতেই, কিংবা হয়তো চায়ে চিনি লাগবে না ভাস্বতী, তোমার আঙুলটা একটু ডুবিয়ে দিও, তাহলেই হবে। দিব্যেন্দু নামের বন্ধুটা কেমন চাবারে টাইপ ছিল। দুপেক পেটে পড়লেই ভাস্বতীকে গিন্নি গিন্নি বলে ডাকা শুরু করত। সবই নিছক ঠাট্টা, তাতেই ভয়ানক রেগে যেত রণজয়। তার ধারণা এ সমস্তই পরকীয়ায় পূর্বাভাস। কায়দা কানুন করে নিজেই রণজয় আড্ডাটা ভেঙে দিল। শুধু কি তাই, কচ্ছিৎ কখনো সামাজিক অনুষ্ঠান ছাড়া বন্ধু বান্ধবদের বাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেল। নিজে যেখানে খুশি যাবে, যখন খুশি ফিরবে, কিন্তু ভাস্বতীকে অফিস থেকে ঠিক সময় ফিরে বাড়িতে থাকতে হবে। এটাই রণজয়ের আইন। তাও যথাসম্ভব মেনে নিয়েছে ভাস্বতী। সংসার করতে গেলে মেয়েদের অনেকটাই ছাড়তে হয়, তবু কি নিস্তার আছে? বছরে একদিন অফিসের পিকনিক গেছে ভাস্বতী, রণজয় 3 দিন গুম। জ্বরে কোকো করছে ভাস্বতী। অফিসের কোনো পুরুষ কলিগ দেখতে এলো, অমনি জেরা শুরু। কেন এলো, অতক্ষণ ধরে কি গুজগুজ করছিল, অসুস্থ লোককে দেখতে এসে অত হাসে কেন? এমন সংশয় মানুষ কদিন মুখোশ পরে থাকবে? কদিন হজম করবে রাহুলকে? অফিস থেকে রাহুলের নাটক দেখতে গেছে ভাস্বতী, ফিরতে বোধহয় 9:30 বেজেছে। বাড়িতে দাপাচ্ছে রণজয়। রাহুলের সামনে ভালো মানুষটি, কিন্তু আড়ালে আড়ালে বক্র হচ্ছে ভাষা। ভেবেছেটা কি? ছেলে মেয়ে সংসার ফেলে ওই ছোকরার পেছনে অত ল্যাল ল্যাল করে ছুটে বেড়াচ্ছ কেন? পুজোর সময় শাড়ি দিল রাহুল, অতি সাধারণ শাড়ি, সিনথেটিক। কেন দিল, কোন সুবাদে দিল? হাহ ভাই, সারাক্ষণ ঢলাঢলি করছো দুজনে, আবার ভাই মারাচ্ছ। তর্ক করবে না, তর্ক করবে না, চড়িয়ে দাঁত ফেলে দেব। ছেলে মেয়ের সামনে এই অপমান কাহাতক বরদাস্ত করা যায়? অন্যায় শাসনই বা কেন শুনবে ভাস্বতী? শেষ দিনের লড়াইটাও রাহুলকে নিয়ে। কেন মুনিয়াকে অত দামি ডান্সিং ফ্রক কিনে দিয়ে গেল রাহুল? সব জানি আমি, সব টের পাই। রাহুলের সঙ্গে সম্পর্ক তোমার 2 বছরের। মিথ্যে কথা, লাই লাই, ড্যাম লাই। পুরনো আশনায় ঘরে ঢোকানোর জন্য ভাই বোনের কেমোফ্লেজ দেওয়া। আমাকে অত বোকা ভাবো? আমার রং কালো, তোমার রং কালো, মুনিয়া কি করে এত ফর্সা হলো তোমার রাহুলের মতো? এ কথাও বলেছে রণজয়। রাগেই বলুক, হিংসেতেই বলুক, কি নেশাতে বলেছে তো? এ কি শুধু সন্দেহ? মনের কোণে সূক্ষ্ম একটা অবিশ্বাস ঘাঁটি গেড়ে না বসলে কোনো স্বামী এ কথা উচ্চারণ করতে পারে? এরপর আর কত অসম্মান করতে চায় রণজয়? 5-7 দিন কেটে গেল, রণজয় আর অফিসের ত্রিসীমানায় আসেনি। অথচ ভাস্বতী আশঙ্কা করেছিল আসবে রণজয়। ছুটির পর সঙ্গে সঙ্গে বাসে ওঠেনি, অপেক্ষা করেছে খানিকক্ষণ, চোখ চালিয়ে খুঁজেছে তন্ন তন্ন করে। নেই। সেই একদিনই ধোঁয়ার মতো আবির্ভূত হয়ে তার অফিসের হাওয়া দূষিত করেই উধাও রণজয়। নিশ্চুপ। কি মতলব ভাবছে কে জানে? পাইকপাড়ার বাড়িতে একবারও যোগাযোগ করলো না, একটা ফোন পর্যন্ত না। আশ্চর্য। ভাস্বতীর খবর না নিক, বুবলু মনিয়ার তো খোঁজ নিতে পারতো। ছেলে মেয়ের রেজাল্ট বেরিয়ে গেল, 3-তে উঠলো বুবলু, মুনিয়া নার্সারি 2।
তাদের সম্পর্কেও কোনো আগ্রহ নেই রণজয়ের। এদিকে ও বাড়ির চেহারা ভার হচ্ছে ক্রমশ, বিশেষত মার। রোজই ঘুরিয়ে ফিরিয়ে জামাইয়ের কথা তোলে মা। উল্টো দিক থেকে সাড়া না পেয়ে মুখ আরো কালো। বুবলু মুনিয়াও কেমন মন মরা হয়ে যাচ্ছে। ভাস্বতী টের পায়। হাসে কম, খেলা কম, কথা বলে আরো কম। দাদা বৌদির চোখের প্রশ্ন চিহ্ন বড় হচ্ছে দিন দিন। অফিসে এসে আজ মন স্থির করে ফেলল ভাস্বতী। প্রথম রাগের ঝোঁকটা কেটে গেছে। এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। রণজয় যদি সত্যি এত উদাসীন হয়, তারও আর এই সম্পর্ক বয়ে বেড়ানোর দায় নেই। তবে পাকাপাকি আলাদা থাকতে গেলে তার একটা স্থায়ী প্রস্তুতি নেওয়া দরকার। অফিস থেকে আজ একটু আগে আগে বেরিয়ে সোজা যাদবপুর যাবে। বুবলু মুনিয়ার সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে। সেদিন তাড়াহুড়োতে ওদের ইউনিফর্ম আনা হয়নি। আগে সেগুলো নিয়ে আসা প্রয়োজন। সেই মতোই বেরোচ্ছিল, অফিসের দরজায় রাহুলের সঙ্গে দেখা। তাড়াতাড়ি কাটছো যে? কাজ আছে। ভাস্বতী আলগা হাসলো। তুমি ফিরলে কবে? কাল ভোরে। এসেই একটা লম্বা ঘুম দিলাম, টানা 18 ঘন্টা। শো কেমন হলো? বলতে বলতে ঘড়ি দেখলো ভাস্বতী। শিলিগুড়িতে তো গ্র্যান্ড, দারুণ অডিয়েন্স, দারুণ রেসপন্স। পরপর দুটো কল শো হাউসফুল। কুচবিহারের শোটা অবশ্য জমেনি, হেভি শাওয়ার, সারাটা দিন। তবু নয় নয় করেও 100-2 লোক হয়েছিল। বাহ! করিডর ধরে হাঁটতে শুরু করেছে ভাস্বতী। ঘাড় ঘুরিয়ে একবার অফিসের দিকে দেখে নিল। চোরা একটা অস্বস্তি কিলবিল করছে বুকে। অফিসের কেউ দেখছে কি? দ্রুত পা চালিয়ে লিফটের সামনে এলো ভাস্বতী। পিছন পিছন রাহুলও। কি ব্যাপার বলতো? দৌড়চ্ছ কোথায়? বললাম তো কাজ আছে। কি কাজ? তুমি জেনে কি করবে? রাহুল ফিক করে হাসলো। তুমি এত সিক্রেটিভ হয়ে গেলে কবে থেকে? ভাস্বতী সামান্য চোয়াল ফাঁক করলো। বুবলু মুনিয়ার কি খবর? ওরা নিশ্চয়ই আমায় খুব মিস করছে। ভাস্বতীর এবারও কোনো জবাব নেই। লিফট এসে গেছে। টুক করে ভেতরে সেধে গিয়ে ভাস্বতী বলল, যাচ্ছি, পরে কথা হবে। তাতেও রক্ষা নেই। লাফাতে লাফাতে 5 তলা থেকে সিঁড়ি বেয়ে নেমে এসেছে রাহুল। বিল্ডিং এর গেটে পৌঁছানোর আগে ধরে ফেলেছে ভাস্বতীকে। হাঁপাতে হাঁপাতে বলল, তোমার ব্যাপারটা কি বলো তো? একদিন পর এলাম, আমাকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছ। কতবার তো বললাম কাজ আছে। বাপস রে, এত ফায়ার কেন? তোমাদের ওই টেরা বসের কাছে ঝাড়টার খেয়েছো নাকি? ফাজলামি করো না, আমার আজ মেজাজ ভালো নেই। কেসটা কি? লুজ মোশন, অম্বল, মাইগ্রেন? রাহুলের সামনে সত্যি গোমরা থাকা কঠিন। ভাস্বতী হেসে ফেলল। কিচ্ছু হয়নি রে বাবা, বললেই হলো। আমি ফেস ট্রিট করতে পারি। নাকের পাটা ফোলা কেন? মুখে কি বিড়বিড় করছো? ভাস্বতী আবার মুখে কুলু পাঁটল। পা চালাচ্ছে জোর জোর। একটু পিছনে দাঁড়িয়ে গেল রাহুল। কাল তোমাদের বাড়ি আসছি, রাতের দিকে। বুবলু মুনিয়ার জন্য সারপ্রাইজ আছে। ভাস্বতী মুহূর্তে ইতিকর্তব্য স্থির করে নিল। অনর্থক জটিলতা বাড়িয়ে লাভ নেই, সরাসরি জানিয়ে দেওয়াই ভালো। পিছিয়ে এসে স্তিমিত স্বরে বলল, বুবলু মুনিয়া নেই, পাইকপাড়ায় আছে। সে কি, ওদের স্কুল স্টার্ট হয়নি? সোমবার খুলবে। ওরা কি রোববার ফিরছে? রাহুল মাথা চুলকোলো। রবি সোম তো আমার আবার একটু কাজ আছে।
নাটকের একটা ওয়ার্কশপ চলবে হোল ডে। তাহলে কি মঙ্গলবার যাব? ভাস্বতী একটা নিঃশ্বাস টানলো। বুবলু মনিয়া এখন পাইকপাড়া থেকে স্কুল করবে। কেন করবে? এবার থেকে ওখানেই থাকবো আমরা। রাহুল যেন এতক্ষণে থমকেছে। রণদা কোথায়? সে তার মতো তার বাড়িতেই আছে। তুমি দেখছি আমায় সাসপেন্স দিচ্ছ। ভাস্বতী আবার চুপ। নীরবতাই বুঝি সেতু রচনা করে দিল। কিছু কিছু বুঝলো রাহুল, কিছু আন্দাজ করলো। উচ্ছ্বাস ভরা মুখে, পলকা ছায়া, মাথা নিচু, হাঁটছে পাশে পাশে। একটা সিগারেট ধরালো, কটা টান দিয়েই ফেলে দিল। বাস স্টপ অব্দি হেঁটে এসে মুখ তুলেছে। এত সব কবে ঘটলো? ঘটে গেল আমি যাওয়ার পরপরই? বলতে পারো। 2-4 সেকেন্ড নীরব থেকে রাহুল বলল, কারণটা জানতে পারি? পোষাচ্ছিল না। হঠাৎ? দুনিয়ায় কিছুই হঠাৎ হয় না রাহুল। ভাস্বতী বহুক্ষণ পর রাহুলের দিকে সোজাসুজি তাকালো। এই যে সামনে বাসটা আসছে, আমি যদি এখন এর তলায় চাপা পড়ি, সেটাও হঠাৎ ঘটবে না। কারণ থাকবে। হয় আমি অন্যমনস্ক ছিলাম, নয় ড্রাইভার রেকলেস চালাচ্ছিল। দুটোর কোনোটাই না হলে বুঝতে হবে গাড়িটার কলকবজা বিগড়েছিল। নেহাত আমরা তলিয়ে দেখি না, তাই ভাবি। রাহুল চোখ সরিয়ে নিল। আনমনা মুখে পথচারীদের দেখছে। আকাশের কোণে মেঘ জমছে। যখন তখন কালবৈশাখী আসতে পারে। ঢং ঢং ঘন্টা বাজিয়ে দমকলের গাড়ি ছুটে যাচ্ছে। অন্য গাড়িরা সন্ত্রস্ত হয়ে ছেড়ে দিচ্ছে। বিপদ সংকেত মিলিয়ে গেল ক্রমশ। রাহুল আপন মনে বলে উঠল, আমি কিছুটা আঁচ করেছিলাম, রণদা বড্ড মুডি মানুষ। মিটমাট সম্ভব নয়। আমি রাজি নই। ভাস্বতী শ্বাস চাপল। এত তাড়াতাড়ি ফাইনাল ডিসিশন নিয়ে ফেললে? 11 বছর ওই লোকের সঙ্গে ঘর করার পরও? রাহুল বলে তাড়াতাড়ি। ভাস্বতীর ঠোঁট বেঁকে গেল। ডিসিশন ফাইনালি হয় রাহুল। ডিসিশনের কোনো মাঝামাঝি অবস্থা নেই। হুম। রাহুল বুঝদারের মতো মাথা নাড়ল। তুমি এখন চলেছ কোথায়? পাইকপাড়া ফিরছো? পলকের জন্য ভাস্বতী ভাবল, হ্যাঁ বলে দেয়। মুখ দিয়ে মিথ্যেটা বেরোলোই না। বলল, না, আমি এখন যাদবপুর যাচ্ছি, কটা জিনিস নেওয়ার আছে। ও, আমি কি যাব তোমার সঙ্গে? ভাস্বতী দ্বিধায় পড়ে গেল। না বলাই যায়, কিন্তু কেন না বলবে? সেটা হবে মনের দুর্বলতা দেখানো, রণজয়ের অভিযোগটাকে প্রশ্রয় দেওয়া। যদিও এই মুহূর্তে একা থাকতে ইচ্ছে করছে, তবু রাহুলকে সে কথা বলা বড় কঠিন। এত সরল মায়াবী ছেলেটাকে আঘাত দিতে খারাপ লাগে। ভাস্বতী মৃদু ঘাড় নাড়ল। চলো। ট্যাক্সি ধরবো? ধরতে পারো, কিন্তু ভাড়া আমি দেব। গোটা পথ প্রায় নিঃশব্দেই কাটলো। টুকটাক 2-4টে প্রশ্ন করছিল রাহুল। কিভাবে স্কুল করবে বুবলু মুনিয়া? ভাস্বতীর বেশি পরিশ্রম হয়ে যাবে কিনা, এই সব। হু হা উত্তর দিচ্ছিল ভাস্বতী। কথা জমছিল না। কখন যেন দুজনেরই চোখ জানলার বাইরে। 3 তলায় ভাস্বতীদের ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে গেল রাহুল। তুমি কি নেবে? নিয়ে এসো, আমি নিচে দাঁড়াচ্ছি। কেন? এমনি। দেরি করো না, আমাকে আবার রিহার্সালে যেতে হবে। তাহলে তুমি এলে কেন? রাহুল উত্তরও দিল না, উপরেও উঠল না। সিঁড়ির ল্যান্ডিং এ দাঁড়িয়ে সিগারেট ধরালো। ল্যান্ডিং এ কাঁচের জানালা। চোখ রেখেছে জানালায়।
ভাস্বতী আর জোরাজুরি করলো না। মানুষের মন বোঝা বড় ভার। কি ভেবে এলো, কি ভেবে দাঁড়িয়ে গেল, ভগবান জানে। রাহুলকে তো সে বলেনি তাকে সন্দেহ করেই যুদ্ধ করেছে রণজয়। তবে রাহুল কি আঁচ করেছে কিছু, নাকি রাহুলের মনেও পাপ আছে কোনো? ফ্ল্যাটের লক খুলে অন্দরে ঢুকতেই ভাস্বতীর বুকটা ধক করে উঠেছে। শূন্য ফ্ল্যাট, কি ভীষণ শূন্য। কত সময়ে তো খালি ফ্ল্যাটে একা থেকেছে ভাস্বতী। কই, কখনো তো এমন অনুভূতি আসেনি। কখন কাজ করে গেছে সীতার মা? রণজয় কটায় ফেরে? ভাস্বতী সব ঘরের আলো জ্বেলে দিল। রান্নাঘর, বাথরুম সব আলোকিত হয়ে গেছে। জ্বলুক জ্বলুক, একটু অন্তত দীপ্তিময় হোক। উচ্চকিত আলোয় শুনশান ফ্ল্যাটে ঘুরছে ভাস্বতী। এ ঘর ও ঘর সর্বত্র। ড্রয়িং রুমের ক্যাবিনেটে হাত বোলালো। এই ফ্ল্যাটে আসার আগে বানিয়েছিল ক্যাবিনেটটা নিজের পছন্দে, নিজের ডিজাইনে। কাঁচের শোকেসটা নিলাম ঘর থেকে কেনা। রান্নাঘরে বাসন রাখার একটা এখনো 6 মাসও হয়নি। সোফায় নতুন ঢাকা পরাবে ভেবেছিল। চৈত্র সেলে কেনার জন্য সরানোও ছিল টাকা। বুবলু মুনিয়ার ঘর অল্প অবিন্যস্ত, সেখানেও চোখ বোলালো ভাস্বতী। দেখে মনে হয় এই মাত্র দুটিতে গেছে কোথাও, এখনই ফিরবে। ভাস্বতীদের খাটে জংলা ছাপ বেড কভার পরিপাটি পাতা, কোণের তাকে বালিশ মশারি, যেমনটি রাখে ভাস্বতী। ড্রেসিং টেবিলে এখনো ছড়ানো আছে ভাস্বতীর প্রসাধনী, এলোমেলো, একটার গায়ে একটা। সবই কেমন অচেনা লাগছে। নিজের জিনিস, নিজের ঘর বাড়িও এমনটি মনে হয়। হয়তো। ডাইনিং স্পেসে এসে ফ্রিজটা একবার খুলল ভাস্বতী। ঠান্ডা জলের বোতল, ডিম, মাখন, দুধ। সীতার মা কি যেন একটা রেঁধেও রেখে গেছে। কাঁশির ঢাকা খুলতে গিয়েও খুলল না ভাস্বতী। কি হবে দেখে? ভাস্বতী ছাড়াই সব তো সুন্দর চলছে। ভাস্বতীকে কার কি প্রয়োজন? বেডরুমে ফিরে এলো ভাস্বতী। আলমারি খুলে ওপর থেকে কিডস ব্যাগ নামিয়ে শাড়ি ভরলো কয়েকটা। সেদিন ঝোঁকের মাথায় মাত্র 4-5টা শাড়ি নিয়ে গেছে, কুলোচ্ছে না। রাহুলের দেওয়া সাদা কালো সিনথেটিকটা নাড়াচাড়া করে দেখলো একটু, পুরলো ব্যাগে। দ্রুত হাতে কয়েকটা সায়া ব্লাউজ, বেসিয়ার। লকারে রাখা মোটা বালা দুটো নিল, মপচেনও নিয়ে রেখে দিল। রণজয়ের দেওয়া জিনিস রণজয়ের ঘরেই থাক। গত বিবাহ বার্ষিকীতে রণজয় নীল কাঞ্জিভারম দিয়েছিল, ওটাও ভাস্বতী ছোঁবে না। পাশের ঘর থেকে বুবলু মুনিয়ার ইউনিফর্ম গুলো নিয়ে এলো, কয়েকটা জামা কাপড়ও। ঠেসে ঠেসে ভরলো ব্যাগে। অনেক কিছু রয়ে গেল। বুবলুর ক্রিকেট ব্যাগ, মুনিয়ার এক রাশ পুতুল। দাদাকে পাঠাবে একদিন। এতগুলো জিনিস যে নিয়ে যাচ্ছে, চিরকুটে লিখে রেখে যাবে। কেন লিখবে? সবই তো নিজের জিনিস, নিজের। কিডস ব্যাগ ব্যাগ করতে গিয়ে ভাস্বতীর বুকটা হঠাৎ মুচড়ে উঠল। কেউ যেন হ্যান্ড ড্রিল চালাচ্ছে হৃৎপিণ্ডে, কুড়ছে। রক্ত মাংসের অসংখ্য কণা ঠিকরে গেল সাজানো ফ্ল্যাটে। সেদিন যাওয়ার সময় রাগ ছিল, আজ প্রত্যেকে ঝাঁকঝাঁক কষ্ট এসে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। সত্য ছেড়ে যেতে এত হাহাকার, সংসারে এত মায়া জড়ানো থাকে। ঘরের মধ্যিখানে বসে ডুকরে কেঁদে উঠল ভাস্বতী। নমস্কার, গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তোমাদের? আজকে আমি পাঠ করলাম ধূসর বিষাদের 1 থেকে 4র্থ অধ্যায়।
আজকের আমার এই প্রয়াস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড তারা মায়ের আদরে রান্না নামে আমার একটি কুকিং এর চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো ধূসর বিষাদের পরবর্তী অধ্যায়ের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।